প্রকৃতি খুবই নিষ্ঠুর। প্রতিদিন প্রাণীদের বেঁচে থাকার জন্য লড়াই করতে হয়, কিন্তু কিছু প্রাণীর কাছে আছে তাদের গোপন অস্ত্র, ভয়ঙ্কর প্রতিরক্ষা ব্যবস্থা, বিষাক্ত বিষ থেকে শুরু করে বিস্ফোরক হামলা পর্যন্ত। যখন আপনি বিপজ্জনক প্রাণীর কথা ভাবেন তখন পিঁপড়ার কথা মাথায় আসে না, কারণ বেশিরভাগ মানুষ এদের গোপন ক্ষমতা দেখেনি। অনেক পিঁপড়াদের অ্যাসিড ছোড়ার মতো ক্ষমতা আছে। এটি হলো ফার্মিক অ্যাসিড। লাল বনের পিঁপড়াদের একটি বিষাক্ত গ্রন্থি আছে। যখন কোনো শিকারী পিঁপড়াদের বা পিঁপড়ার বাসার খুব কাছাকাছি আসে তখন তাদের ওপর এই অ্যাসিড ছোড়া হয়। পিঁপড়াদের পেটের ওপরে ছোট ছোট ছিদ্র থাকে, যা তারা যে কোনো শিকারীদের দিকে তাক করতে পারে। অবশ্যই এটি খুব একটা নিখুঁত হয় না, কিন্তু একটি পিঁপড়ার কাছে তা কোনো ব্যাপার না। একটি পিঁপড়ের কলোনি একটি একক জীব হিসেবে কাজ করে, যার মানে হলো আলাদা পিঁপড়েদের জীবনের কোনো মূল্য নেই। তারা শুধু কলোনিকে রক্ষা করার ব্যাপারে ভাবে। যখন আপনার কাছে পুরো একটি কলোনি অ্যাসিড ছড়ে তখন পরিস্থিতি খুবই বিপজ্জনক হয়ে যায়। অ্যাসিডের ধোঁয়া শিকারীদের শ্লেষ্মা ঝিল্লিতে ক্ষয় করে দেয়, যা ভাল্লুকের মতো বড় বড় প্রাণীদেরকেও পিছু হটতে বাধ্য করে। এটা দেখে ভাই সত্যি আমি আর কখনো এসব পিঁপড়াদের সাথে ঝামেলাই জড়াতে চাইব না। আপনারা কি করবেন সেটা কমেন্টে জানাতে পারেন। কিন্তু আরও অদ্ভুত প্রতিরক্ষা ব্যবস্থা আছে শিংওয়ালা এই টিকটিকিগুলোর। এই প্রাণীগুলো শুধু ধারালো কাটাই নেই, তারা নিজেদেরকে আরও বড় দেখানোর জন্য ফুলে উঠতে পারে। কিন্তু তাদের সবচেয়ে ভয়ঙ্কর প্রতিরক্ষা কৌশল আছে, এটি কিছুই নয়, যা হলো চোখ থেকে রক্ত ছোড়া। এটা শুনতে কোনো সায়েন্স ফিকশন দানবের মতো লাগে, কিন্তু শিংওয়ালা টিকটিকি বিপদে পড়লেই এটি করে। তারা 5 মিটার পর্যন্ত দূরে রক্ত ছুটতে পারে। কিন্তু এটি কিভাবে কাজ করে? এটি মাথা থেকে রক্তের বহিঃপ্রবাহকে আটকে দেয়, যার ফলে এর রক্তচাপ বেড়ে যায় এবং চোখের পাতার চারপাশে রক্তনালী ফেটে যায়। এটি শিংওয়ালা টিকটিকির জন্য একটি অস্বস্তিকর হলেও এটি কোনো গুরুতর তাদের ক্ষতি হয় না। এই প্রতিরক্ষা কৌশলটির একটি নামও আছে, যাকে বলা হয় অটো হেমোরেজিং। এই টিকটিকির রক্তের স্বাদ খুবই বাজে। এটি কুকুর, নেকড়ে এবং কোয়াটের জন্য বিষাক্ত হতে পারে। এই ভয়ঙ্কর কৌশল শিংওয়ালা টিকটিকিকে তার চেয়ে অনেক বড় প্রাণীদের সাথে লড়াই করতে সাহায্য করে। এমনকি শিকারী বুঝতেও পারে না কি তাকে আঘাত করছে। কিন্তু এর চেয়েও অদ্ভুত একটি প্রতিরক্ষা কৌশল হলো এটি হলো বেইট বল। একটি ঘটনা যেখানে মাছেরা একটি বড় গোলকের মধ্যে একত্রিত হয়। এটি দেখতে একটি মাছের টর্নেডোর মতো, কিন্তু এটি আসলে মাছের নিজেদের জীবন বাঁচানোর একটি দারুণ কৌশল। যখন আলাদা থাকে তখন মাছেরা খুবই দুর্বল হয়, কিন্তু একটি বেইট বল হিসেবে তারা একটি বড় ব্লক হয়ে যায়, যা বেশিরভাগ শিকারীকে ভয় দেখাতে যথেষ্ট। এই বেইট বলগুলো 20 মিটার পর্যন্ত ব্যাস এবং 10 মিটার পর্যন্ত গভীরতায় যেতে পারে। বেইট বলগুলো মাঝারি আকারের শিকারীদের বিরুদ্ধে খুব ভালো কাজ করে, কিন্তু যদি একটি তিমি এটি দেখে তবে সে কেবল তার মুখ খোলে এবং 1 সেকেন্ড পুরো মাছের ঝাঁককে গিলে ফেলে। সবচেয়ে দ্রুত প্রতিরক্ষা কৌশলগুলোর মধ্যে একটি ব্যবহার করে জাপানি মৌমাছি। জাপানি মৌমাছিদের প্রধান শত্রু হলো হর্নেট, যা জাপানি মৌমাছির মৌচাক আক্রমণ করে এবং ধ্বংস করে দেয়। 30টি হর্নেট মাত্র 3 ঘন্টার মধ্যে 30,000 জাপানি মৌমাছির একটি পুরো মৌচাক ধ্বংস করে দিতে পারে। কিন্তু জাপানি মৌমাছিরা প্রতিরক্ষার জন্য একটি উপায় বের করে নিয়েছে। যখন একটি হর্নেট মৌচাকের কাছাকাছি আসে তখন মৌমাছিরা প্রবেশ পথটি খোলা রাখে যাতে হর্নেটটি ভিতরে ঢুকতে পারে। কিন্তু যখন হর্নেটটি প্রবেশ করে তখন মৌমাছিরা তাকে ঘিরে ফেলে এবং কাবু করে ফেলে। প্রায় 500 মৌমাছির একটি বল তৈরি করে। মৌমাছিগুলোর ওজনের কারণে হর্নেটটি পালাতে পারে না। এরপর মৌমাছিরা তাদের ডানা ব্যবহার করে আশেপাশের বাতাসকে গরম করে, যার ফলে হর্নেট চারপাশের তাপমাত্রা 47 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছায়। হর্নেট সর্বোচ্চ 44 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সহ্য করতে পারে, যার মানে হলো হর্নেটটি বেঁচে থাকতে পারবে না। মৌমাছিরা আক্ষরিক অর্থেই হর্নেটকে জীবিত পুড়িয়ে মারে, কারণ মৌমাছিরা 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সহ্য করতে পারে। এর চেয়েও ভয়ঙ্কর প্রতিরক্ষা ব্যবস্থা আছে সেক্রেটারি বার্ডের। বাইরে থেকে এই পাখিটিকে কিছুটা অদ্ভুত দেখায়। এর লম্বা সরু পা, গোলাপি চোখ এবং মাথা থেকে বেরিয়ে থাকা পলক আছে, কিন্তু বোকা হবেন না, সেক্রেটারি বার্ড হলো পাখিদের মধ্যে ব্রুসলি। যদি একটি সাপ বা অন্য কোনো শিকারী খুব কাছাকাছি আসে তবে এটি একটি ভয়ঙ্কর লাথি দেবে। তাদের লাথি আপনার শরীরের ওজনের 5 গুণ শক্তি 15 মিলি সেকেন্ডের মধ্যে প্রয়োগ করতে পারে, যা তাদের সাপ, টিকটিকি, কোয়াটি, অন্যান্য স্তন্যপ্রায় প্রাণীকে প্রায় তাৎক্ষণিকভাবে মেরে ফেলতে সাহায্য করে। আপনি শিংওয়ালা টিকটিকির পাগলাটে প্রতিরক্ষা কৌশল দেখলেন, কিন্তু আর্মডিলো গিল্ডেল টিকটিকির আরও একটি অদ্ভুত পদ্ধতি আছে, সেটি হলো লেজ কামড়ানো। তারা নিজেদের ধারালো বর্মকে সক্রিয় করে অর্থাৎ তাদের পিঠের কাঁটাগুলোকে। এটি শিকারীদের বিভ্রান্ত করে, কারণ
কারণ তারা বুঝতে পারে না টিকটিকি কোন দিক দিয়ে আক্রমণ করবে। এটি টিকটিকির সবচেয়ে দুর্বল অংশ, তার পেটকেও রক্ষা করে। একটি একই ধরনের টিকটিকি যা তার লেজও কামড়ায়, তা হলো নামাজেরোনাস ক্যাম্বেলি। তবে তারা এটি ভিন্ন কারণে করে। তারা পাথরের মাঝখানে থাকতে পছন্দ করে। একমাত্র সমস্যা হলো সাপ এবং বেবুনের মতো প্রাণীরা তাদের পাথর থেকে বের করে আনে। এটি বন্ধ করার জন্য টিকটিকিগুলো তাদের নিজেদের লেজ কামড়ে ধরে এবং তাদের ধারালো কাঁটাগুলো পাথরের ফাঁকের দিকে তাক করে থাকে। এর মানে হলো যে কোনো প্রাণী বা মানুষ যার ভেতরে পৌঁছানোর চেষ্টা করবে তারা একটি ধারালো কাঁটার আঘাত অনুভব করবে। একটি ধূর্ত কিন্তু খুবই কার্যকর আত্মরক্ষা কৌশল। এই প্রাণীটি দেখতে অবিশ্বাস্য রকমের অদ্ভুত এবং এর আত্মরক্ষার কৌশল আরও অদ্ভুত। এটি একটি রিবন ওয়ার্ম। চাপ দিলে তারা একটি সাদা শ্লেষ্মা থুতু দেয় যা দেখতে নিচ থেকেই বাড়তে থাকে। এই শ্লেষ্মাটি আসলে হলো শ্লেষ্মা। রিবন ওয়ার্ম তাদের নাকের মধ্যে এটি জমা করে রাখে। রিবন ওয়ার্ম এই শ্লেষ্মাটি খাওয়ার জন্য ব্যবহার করে। এটি শিকারের ওপর আটকে দিয়ে তারপর টেনে নিয়ে খায়। কিন্তু তারা এই একই শ্লেষ্মা নিজেদের শিকারীদের থেকে রক্ষা করার জন্য ব্যবহার করে। শ্লেষ্মাটির স্বাদ খুবই খারাপ হয় এবং এটি অন্য প্রাণীদের জন্য বিষাক্ত হয়। এই কৌশলটি রিবন ওয়ার্মকে মাছ এবং অন্যান্য কৃমি এবং পাখিদের সাথে লড়াই করতে সাহায্য করে। আমি এই ধরনের অদ্ভুত শ্লেষ্মা তৈরি করা কোনো প্রাণী থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করব। গেকোর নিজের রক্ষা করার একটি ভুতুড়ে কিন্তু বুদ্ধিদীপ্ত উপায় আছে। যদি কোনো শিকারী তাদের ধরে তবে তারা তাদের আঁশ ফেলে দেবে। তাদের আঁশের সাইজ পড়ে যেতে পারে। যদি অন্য কোনো প্রাণী গেকোর তার মুখে ধরে তবে গেকো তার ত্বক ছেড়ে পালিয়ে যেতে পারে এবং তার আক্রমণকারী কেবল তার মুখের ত্বক বা আঁশ দিয়ে বিভ্রান্ত হয়ে থাকবে। সবচেয়ে ভালো দিক হলো গেকো পরে তার ত্বক পুনরুৎপাদন করতে পারে, যার মানে তারা বারবার এই প্রতিরক্ষা পদ্ধতিটি ব্যবহার করতে পারে। এই কাঁকড়ার দিকে তাকান, মনে হচ্ছে সে পম ধরে আছে, কিন্তু এগুলো বক্সিং গ্লাভসের মতো বেশি। এটি হলো লিয়া কাঁকড়া। এই থাবাগুলোতে সে অ্যানামন ধরে রাখে। অ্যানামন হলো নরম তুলতুলে সামুদ্রিক প্রাণী। লিয়া কাঁকড়া এগুলোর ধরে চারপাশে নাড়ায়। এগুলো আত্মরক্ষার জন্য ব্যবহার করে। এই প্রাণীগুলো বিষাক্ত এবং যে কোনো কিছুকে দংশন করবে যা এদের খুব কাছে আসে। লিয়া কাঁকড়ার থাবাগুলো খুবই সূক্ষ্ম, এই কারণেই তারা এই অ্যানামনগুলোকে খাওয়ার জন্য ব্যবহার করে। এগুলো ছাড়া কাঁকড়াটি না খেয়ে মারা যাবে। অ্যানামনগুলো কাঁকড়াকে খেতে এবং নিজেকে রক্ষা করতে সাহায্য করে, এক প্রকার বিষাক্ত ব্রাশ নেকলের মতো। পানির নিচে থেকে এবার ইলেকট্রনিক ইলের দিকে তাকাই। যদি আপনি এই ইলেকট্রিক ইলের সাথে ঝামেলা করেন তবে আপনি জীবিত বেরোতে পারবেন না। তারা 600 ভোল্ট পর্যন্ত বিদ্যুৎ নির্গত করতে পারে, যা বড় প্রাণী এবং এমনকি মানুষকে হতবাক করে দেয়। তাদের শরীরে ইলেকট্রোসাইট দ্বারা ভরা থাকে, যা মূলত ক্ষুদ্র ব্যাটারির মতো কাজ করে। যখন একটি ইলেকট্রিক ইল কোনো কিছুকে শক দিতে চায় তখন তারা এই সমস্ত কোষকে একেবারে সক্রিয় করে, যা শিকারীর জীবনকে স্তব্ধ বা শেষ করে দেয়। অনেক ক্ষেত্রে ইলেকট্রিক ইল মানুষের জীবনে শেষ করে দিয়েছে। তাই আপনি যাই করুন না কেন খুব কাছাকাছি যাবেন না। এই মাকড়সার প্রজাতিটি এক ধরনের। এর নাম সাব্রিনাস রিংচেনবার্গি এবং এদের মারা প্রায় অসম্ভব। যদি তারা বিপদে থাকে তবে তারা একটি নিনজার মতো ঘোরাফেরা করতে শুরু করে, 2 মিটার পার সেকেন্ড বেগে ব্ল্যাক ফ্লিপ করে, যা তাদের দ্রুত পালিয়ে যেতে সাহায্য করে। একটি একই ধরনের মাকড়সা হলো গোল্ডেন হুইল স্পাইডার। তারা বিপদ থেকে দূরে যাওয়ার জন্য বালের ঢাল থেকে গড়িয়ে নামে। আমি বুঝতে পারছি না কোন মাকড়সাটি সবচেয়ে বেশি চিত্তাকর্ষক। এটি হলো কেন্টিশ ফ্লাভার। এটি একটি ছোট পাখি, কিন্তু এর নিজেকে এবং তার ছানাকে রক্ষা করার একটি দারুণ উপায় আছে। যদি কোনো শিকারী কাছে আসে তবে পাখিটি তার বাসা থেকে দূরে সরে যাবে এবং তার ডানার কোনো সমস্যা হওয়ার ভান করবে, যা এটিকে সহজ শিকারের মতো দেখাবে। কিন্তু যখন শিকারী কাছে আসে তখন এটি কেবল উড়ে চলে যাবে, মূলত নিজেকে দুর্বল দেখানোর ভান করে তার ছানা এবং নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করে। প্রাণীরা সত্যি অনেক বেশি বুদ্ধিমান। নিচে মন্তব্য করুন যে আপনার এই পদ্ধতিগুলোর মধ্যে কোন প্রাণীটি সবচেয়ে বেশি অদ্ভুত লেগেছে, সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আজকের মতো এখানে বিদায়। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে তারা দ্রুত সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।